কি বলবো, কটা বলবো? হিম্মত থাকে চ্যালেঞ্জ করুক, চ্যালেঞ্জ করুক, একসাথে বসান না, আপনার চ্যানেলে আনুন, ওদের লোক আনুন, আমাদের লোক আনুন, তর্ক হোক। যদি ওরা তর্ক করবে না, যুক্তিতে ওরা জানে না, যখন যুক্তিতে পারে না, দেখবেন এই সোশ্যাল মিডিয়ায় টিপ্পনি কাটবে, মন্তব্যের মধ্যে এমন কথা লিখবে, ব্যক্তি আক্রমণ, ব্যক্তি আক্রমণ। আমি আগ থেকে বলতে পারি, ব্যক্তি আক্রমণ করবে, কিন্তু যুক্তি দিয়ে খণ্ডন করতে পারবে না। যুক্তি নেই তো ওদের হাতে, যুক্তি তো ওদের হাতে নেই। মুখ্যমন্ত্রী একটাই কথা বলে, কাউকে ছাড়া হবে না। এখনো আমরা জানতে পারলাম না রাজ্যের মুখ্যমন্ত্রী কেন পাল্টালো, এখনো আমরা জানতে পারলাম না। কি অবাক কাণ্ড, কেন জানতে পারলাম না মুখ্যমন্ত্রী কেন পাল্টালো? এটা জানার অধিকার নেই রাজ্যের মানুষের? আগের মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রতিশ্রুতি দিল, আমাদের ওই বরমুড়ায় বাদ দিয়ে দেবো, সোনামুড়া দিয়ে জাহাজ আনবো, আমবাসায় মেডিকেল কলেজ করবো, ধনপুরে মেডিকেল কলেজ করবো, লজ্জা হয় না? তার তো একটাও পালন হলো না, একটাও তো প্রতিশ্রুতির উত্তর দিল না। মাতার বাড়িতে ফ্রি প্রসাদ খাওয়াবো, কটা বলবো আমি? করোনার সময় যারা মারা আছে তাদেরকে আমরা টাকা দেব, 10 লক্ষ টাকা করে। পেয়েছে কেউ? এই জবাব কে দেবে? এটাকে প্রতারণার সরকার বলবো না, ঠগের সরকার বলবো না, এটাকে মিথ্যার সরকার বলবো না, এটা বাটপারের সরকার বলবো না, কি বলবো বলেন তো আমাকে? ওরা আমার পাশে বসে আমি যেগুলো বলছি এগুলো তর্ক যুক্তি দিয়ে খণ্ডন করুক না। যদি যুক্তি দিয়ে খণ্ডন করতে পারে, হ্যাঁ একটা পারবে, চোখ রাঙাতে পারবে, ভয় দেখাতে পারবে, আক্রমণ করতে পারবে, বাড়ি ঘর জ্বালিয়ে দিতে পারবে, এছাড়া তো আর কিছু করার নেই। এবং এটা নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়ার। আমার সাথে রয়েছেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী। ধর্মনগর উপনির্বাচনে প্রচারে এসেছেন। অমলদা, অনেক অনেক স্বাগত আপনাকে। পিসি মিডিয়া আমাদেরকে মনে করে আসার জন্য ধন্যবাদ। ধর্মনগরে উপনির্বাচন, এই উপনির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন এবং কেমন সাড়া পাচ্ছেন এই যে গত কয়েকদিন ধরে আপনি মাঠে প্রচার করছেন? দেখুন, এই উপনির্বাচনটা ব্যক্তিগতভাবে আমার দেখার বিষয় না, এটা আমাদের রাজ্যের 40 লক্ষ মানুষের ভাববার বিষয়। যেটা উপনির্বাচন, এটা ঠিক, এই উপনির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে না, সরকারের কোনো চেঞ্জও হবে না। কিন্তু এই উপনির্বাচন 2018 থেকে 2026 সাল পর্যন্ত আমাদের রাজ্যের শাসক দলের যে দুর্বৃত্তপনা, শাসক দলের যে অনৈতিক কাজকর্ম, শাসক দলের যে সমস্ত রকমের প্রতারণার সীমা ছাড়িয়ে যাওয়া ভণ্ডামি, তার বিরুদ্ধে সতর্ক করার নির্বাচন। মানুষ যদি এই নির্বাচনে বামপন্থী প্রার্থীকে জয়ী করতে পারে, তাহলে সরকারকে সতর্ক করা যাবে। আমরা বারবার মানুষকে এটাই বলছি যে এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে না, কিন্তু সরকারকে টনক নড়ানো যাবে। এই সরকার তো মানুষের বিরুদ্ধে সরকার, প্রতারকার সরকার। যারা বলছে বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত, তারা তো বিকশিত ত্রিপুরাকে সর্বনাশ করে পিছিয়ে দিয়েছে 50 বছর, ভারতকে পিছিয়ে দিচ্ছে 50 বছর। আজকেও পিএনজি সিএনজির দাম বেড়েছে, বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে, কোন জায়গায় নিয়ে যাচ্ছে রাজ্যটাকে, দেশটাকে? সুতরাং একদিকে এই সরকারের গত 8 বছরের দুর্বৃত্তপনা, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া, গণতন্ত্র ধুলায় লুণ্ঠিত করা, আরেকদিকে হচ্ছে জনজীবনের উপর আক্রমণ। একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, একদিকে শিক্ষার সংকট, চাকরির সংকট, নেশায় ভাসছে গোটা ত্রিপুরা। এই সমস্ত বিষয় মিলিয়ে সরকারকে একটা সতর্ক করা এই উপনির্বাচন। আমরা যারা নির্বাচক মন্ডলী তাদের কাছে আবেদন করছি, আপনারা এই নির্বাচনে অমিতাভ দত্তকে জয়ী করবেন। এই সরকারের যে বেলেল্লাপন, এই সরকারের যে অডাসিটি যেটাকে আমরা বলি, এবং আপনারা দেখছেন আমাদের রাজ্যটার মধ্যে কি শুরু হয়েছে। বলছে তাদের জোরশরিক তীব্রামতা, উপরে উপরে মিলমিশ দিল্লিতে মিটিং করছে, আর পাহাড়ের মধ্যে রক্তাক্ত হচ্ছে সাধারণ মানুষ। এবং এটা আমাদের রাজ্যের যে রাজনৈতিক সংস্কৃতিটা, এটাকে নষ্ট করে দিয়েছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগান দিচ্ছে, তীব্রামতার সাথে জোট বাঁধছে। আমরা আগেই বলেছি যে এই দলটা হচ্ছে হিংসার দল, এই দলটা রাজ্যের সর্বনাশের দল। এবং পাহাড়ে সিপিআইএম কে দুর্বল করার জন্য তারা সেখানে কখনো তীব্রামতা, কখনো আইপিএফটি এই নামে তাদের সাথে আঘাত করেছে। তার ফল আজকে রাজ্যের মানুষকে ভুগতে হচ্ছে। কারণ সব মিলিয়ে সরকারটাকে হুঁশিয়ারি দেওয়ার নির্বাচন হচ্ছে ধর্মনগরের উপনির্বাচন। বিজেপি তো বলছে যে এডিসি তারা ক্ষমতায় আসলে, এখন ডাবল ইঞ্জিন চলছে, তো ট্রিপল ইঞ্জিন হবে এডিসিতে। ট্রিপল ইঞ্জিন তো আপনি বলছেন ট্রিপল ইঞ্জিন, ডাবল ইঞ্জিনই যে মানুষ রক্তাক্ত। ডাবল ইঞ্জিনের চাকার তলায় মানুষকে পিষে মেরে ফেলছে ত্রিপুরা রাজ্যে। এখন যদি ট্রিপল ইঞ্জিন হয়, আমি জানি না এই রাজ্যের মানচিত্র থাকবে কিনা।
ট্রিপল ইঞ্জিন হলে রাজ্যের মানচিত্র থাকবে না, এটা তো এখন ডাবল ইঞ্জিন, এটা তো এখন ট্রাবল ইঞ্জিনে পরিণত হয়েছে। আমরা বলছি না, রাজ্যের মানুষ বলছে, রাজ্যের মানুষ বলছে। ওরা বলেছিল ঘরে ঘরে রোজগার, আমি তো কথাগুলো আবার রিপিট করতে চাইছি না। ওরাই বলেছিল আমরা বছরে 50,000-এর চাকরি দেব, ওরা বলেছিল মিড ডে মিল ওয়ার্কারকে রেগুলার করব, ওরা বলেছিল পঞ্চায়েতে যারা ডিআরডব্লিউ স্টাফ আছে তাদেরকে রেগুলার করব, এনআরএইচএম যারা ছিল তাদেরকে আমরা, মানে এক কথায় যত চুক্তিবদ্ধ কর্মচারী আছে সবাইকে আমরা রেগুলার করব। এ তো বহু পুরানো কথা। আজকে রেগুলার হয়েছে, আজকে ওরা মাসের বেতন মাসে পাচ্ছে না, 3 মাস 4 মাস বেতন পায় না, চিৎকার করছে। ওরা বলেছিল আমরা যদি আছি 10,300 দেশকে ন্যায় দেব, ন্যায়। আরামি চমনিতে তো কত নাটক করলো ওরা, এখন 10,323কে ন্যায় দিয়েছে, দেখতে পাচ্ছেন তো 10,323-এর পরিবারগুলো আজকে চোখের জল ফেলছে। এই যে ঘরে ঘরে প্রচারে যাচ্ছি, ধর্মনগরের উপনির্বাচনে দেখতে পাচ্ছি টুটু চালায় 10,323-এর শিক্ষকরা। কোন জায়গায় নিয়ে গেছে ওদেরকে এই সরকারটা? এই সরকারটা কোন জায়গায় নিয়ে গেছে? বামফ্রন্ট সরকারকে ফেলে দেওয়ার জন্য ওরা কোর্টে গেছে, চাকরি আটকানোর জন্য। বামফ্রন্ট সরকার 10,323-এর জন্য বিকল্প ব্যবস্থা করেছিল, কিন্তু কোর্টে গিয়ে এগুলোকে কায়দা করে আটকে দিয়ে তাদেরকে নিয়ে রাজনীতি খেলেছে। আচ্ছা, ভোটের ময়দানে কি ধর্মনগরে যে শাসক যে প্রতিশ্রুতি দিয়েছিল ভীষণ ডকুমেন্টের তারা 2018 সালে, সেই অনেকগুলি দাবি এখনো পূরণ হয়নি, সেই বিষয়গুলি কি ধর্মনগর উপনির্বাচনে প্রতিফলিত হবে নাকি? তো মানুষ নিশ্চয়ই প্রতিফলিত হবে, নিশ্চয়ই মানুষ তার অভিজ্ঞতার নিরিখেই ভোট দেবে। কিন্তু সবচেয়ে ভয়ানক হচ্ছে গণতন্ত্রের পরিবেশটাই তো নষ্ট করে দিয়েছে। মানুষ মুখ খুলে কথা বলতে পারে না, মানুষ মুখ খুলে সবাই আসছে না, মানুষ ক্যামেরার সামনে কথা বলতে চাইছে না, মানুষ মিছিলে হাঁটতে চাইছে না। কারণ ধর্মনগরের অভিজ্ঞতা জানেন, আজকের যিনি প্রার্থী অমিতাভ দত্তকে রক্তাক্ত হতে হয়েছে। এই ধর্মনগরে আজকের যিনি প্রার্থী শাসক দলের, তার ঘরে আক্রমণ হয়েছে, আমি নাম বলতে চাইছি না। এই ধর্মনগরে কি না হয়েছে বলুন তো আপনারা? শাসক দলের বাইরে অন্য দলের মিছিলে গেলে রাত্রিবেলা রবার বাগান জ্বালিয়ে দেয়, পুকুরে বিষ ঢেলে দেয়, টোটো চালাতে পারে না, অটো চালাতে পারে না, গাড়ির থেকে নামিয়ে দেয়। ভয়, রবার বাগান। আমাদের শৈলনাথ এমএলএ রবার বাগান চালিয়ে দিয়েছে। এই ভয়ের পরিবেশ আপনি লক্ষ্য করবেন, আপনারা তো সাংবাদিক, আপনারা সাংবাদিকরা বলুন না, আপনারা তো রক্তাক্ত হয়েছেন জায়গায় জায়গায়। সাংবাদিকরা পর্যন্ত সত্য কথা তুলে ধরতে পারে না। সুতরাং এই ভয়ের পরিবেশ মোকাবেলা করে এখানে নির্বাচন, এই ভয়ের পরিবেশ যদি মুক্ত থাকে, মানুষ যদি সঠিকভাবে 9 তারিখ সকালবেলা গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি শাসক দলের প্রার্থী জয়ী হবেন না। বিজেপি তো বলছে যে এখানে তাদের সাথে কোনো প্রতিযোগিতা নাই, প্রতিযোগিতা হচ্ছে কংগ্রেস সিপিএম এর, কে সেকেন্ড পজিশনে আসবে। এটাই তো অডাসিটি, এটাতেই অধ্যত্ব বলে। এই অধ্যত্বতে আঘাত করার জন্যই তো আমরা বলছি কাস্তিয়াতুরি তারকা চিহ্নে ভোট চাই। কি করে বলে? এটা অডাসিটি। এই দলটা তো গত 8 বছরে এমন কিছু মানুষের জন্য করেনি যে মানুষ তাদেরকে ভোট দেবে, শুধুমাত্র ধর্মের নামে সুরসুরি দেওয়া ছাড়া, হিন্দু মুসলমানের রাজনীতি করা ছাড়া। এই জিনিস ছিল না আমাদের ধর্মনগরে, ত্রিপুরা রাজ্যে হিন্দু মুসলমানের রাজনীতি। আজকে তো আমাদের রাজ্যের মধ্যে নতুন শব্দ তৈরি হয়েছে, হিন্দু মুসলমানের রাজনীতি। আপনারা দেখেছেন আগরতলা বর্ডারের মধ্যে একজন রিক্সা শ্রমিক, গরিব রিক্সা শ্রমিক, তাকে জিজ্ঞেস করেছে নাম, সে বলেছে তার নাম মুসলিম বলে তাকে বেধড়ক মারধর করেছে, তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। গোটা রাজ্যের লজ্জায় মাথা হেট হয়েছে। উদয়পুরের মধ্যে ঈদের উৎসবের মধ্যে সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ হয়েছে। তো হিন্দুরা আমরাও তো হিন্দু, আমি তো নিজে ব্রাহ্মণের সন্তান। কোন হিন্দু সন্ন্যাসী, বিবেকানন্দের থেকে বড় সন্ন্যাসী কে আছে বলেন তো আমাকে? কমিউনিস্টরা তো নাস্তিক। কে বলছে কমিউনিস্টরা নাস্তিক? আমরা ডিক্লেয়ার দিয়েছি কমিউনিস্টরা নাস্তিক। আমরা বলছি আমরা মানব সেবায় আছি। বিবেকানন্দ বলছেন মানুষের সেবা হচ্ছে সবচেয়ে বড় সেবা। বিবেকানন্দের থেকে বড় সন্ন্যাসী কি নরেন্দ্র মোদী নাকি অমিত শাহ? বিবেকানন্দ বলছে জীবে প্রেম করে যে এইজন সেইজন সে বিষয় ঈশ্বর। অনুকূল চন্দ্র বলছেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। স্বরূপানন্দ বলছেন মানুষের সেবা করো। রাম ঠাকুর বলছেন মানুষের সেবা করো। কবির বলছেন আমি আল্লাহরও সন্তান, ঈশ্বরেরও সন্তান। রবীন্দ্রনাথ বলছেন নজরুল বলছেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। রবীন্দ্রনাথ বলছেন নেবে আর দেবে, মিলাবে আর মিলিবে, এই ভারতের মহামানবের সাগর তীরে। মহাভারতের মানে মহামানবের সাগর তীরে, সাগর ভারতবর্ষকে বলছে রবীন্দ্রনাথ। আর ওরা বলছে হিন্দু মুসলমান। ওরা তো আসলে হিন্দু ধর্মের, আপনি আমাকে যেটা বলছেন একবারও ভাববেন না, কিন্তু বিজেপি হিন্দু ধর্মের রক্ষক। হিন্দু ধর্ম আর হিন্দুত্ব দুটো
আলাদা। ওরা হিন্দুত্বের প্রজেক্ট করছে, হিন্দুত্বের প্রজেক্ট, যেটা ওরা নির্বাচনের কাজে লাগায়। ওরা কিন্তু হিন্দুর বিপদ। এই যে গ্যাসের সিএনজি পিএনজির দাম বাড়লো, যে অটো চালকটা কালকে গ্যাস ঢোকাবে, হিন্দু কি কম পাবে? গ্যাসের দাম যে বাড়লো, যে হোটেলের মধ্যে সিলিন্ডার কিনবে, হিন্দু হলে কি সে কম পাবে? পেট্রোল ডিজেলের দাম যে বাড়লো, হিন্দু হলে কম পাবে? আমি জিজ্ঞেস করি। স্কুলে যে বেতন বাড়ছে, বেকার যুবকদের যে কাজ নেই, ওরা হিন্দু না? কোন হিন্দুর জন্য ওরা আলাদা করে নীতি গ্রহণ করেছে? যদি বুঝতাম ভারতবর্ষের হিন্দুদের জন্য ওরা সমস্ত জিনিসপত্রের দাম কমিয়ে দিয়েছে, হিন্দুদের সপ্তম বেতন কমিশন দিয়ে দিয়েছে, হিন্দুদের চাকরি দিয়ে দিয়েছে, যদি বুঝতাম যে হিন্দুদের ঘরে মুসুর ডাল 50 টাকা কিলো পাওয়া যায়, চাল 20 টাকা ভর্তুকিতে পাওয়া যায়, সব হিন্দুদের জন্য হাসপাতালে ফ্রি, সব হিন্দুদের জন্য স্কুলের মধ্যে ফ্রি, তাহলে না বুঝতাম হিন্দুদের জন্য ওরা মায়া কান্না করছে। এটা কোন মায়া কান্না? ঐশাসিক মায়া কান্না? ভারতবর্ষে বললাম তো কোন মহাপুরুষ, একজনের নাম যদি বলতে পারেন যে এই মহাপুরুষটা বলেছে। রবীন্দ্রনাথ থেকে নজরুল, নজরুল থেকে সুকান্ত, সুকান্ত থেকে শুরু করে সত্যজিৎ রায়, সত্যজিৎ রায় থেকে শুরু করে জীবনানন্দ, জীবনানন্দ থেকে শুরু করে অতুল প্রসাদ, অতুল প্রসাদ থেকে শুরু করে সমস্ত মনীষী, কেউ বলেনি হিন্দু মুসলমান, সবাই বলেছে আমরা ভারতবাসী, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। শেষ প্রশ্ন অমলদা, যে এডিসিতে যে রক্তকয়ী সংঘর্ষ হচ্ছে বিজেপি এবং মতার মতে, এটা বিজেপির ক্রিয়েট, বিজেপি ইচ্ছে করে করছে। বিজেপি যাতে লাল ঝান্ডা যাতে শক্তিশালী না হতে পারে, এই কৌশল, উপরে উপরে যুদ্ধ, এটা খেলা। পুতুল নাচ, পুতুল নাচ মনে আছে তো আপনাদের? ওই দেখবেন ছোটকালে আমরা পুতুল নাচ দেখতাম, পর্দার পেছন থেকে সুতা নাড়তো আর পুতুল নাচতো। সুতা হচ্ছে দিল্লিতে অমিত শাহদের হাতে, সুতা আগরতলায় মানিক শাহদের হাতে, সুতা নাচছে, তোমরা লড়াই করো, দেখবো, দেখাবে আমরা লড়াই। সিপিএম যাতে ভোট না, এডিসি সিপিএম না আসতে পারে, আমরা লড়াই করব, খেলবো, খেলার পর লাস্টে পর্দার পেছনে গিয়ে আবার একত্রে জোট করব। মুখ্যমন্ত্রী বলছেন নির্বাচনের পরে আবার আঘাত হতে পারে। লজ্জা হয় না? ঘৃণা হয় না? আমার তো লজ্জায় মাথা হেট হয়ে যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এত কিছুর পরেও একজনকে গ্রেপ্তার করতে পারছেন না, একজনকে গ্রেপ্তার করতে পারছেন না। পুলিশ আক্রান্ত হয়ে যাচ্ছে, বলছে কাউকে ছাড়বো না। বিশালগড়ের রণবীর দেবনাথ কি করলো আপনি বলুন না? সোশ্যাল মিডিয়ায় এসে হুমকি দিচ্ছে গোটা প্রশাসন। রাম ঠাকুর কলেজে প্রিন্সিপালকে, যুব মোর্চার একজন নেতা এসে প্রকাশ্যে হুমকি দিল প্রিন্সিপালকে। গ্রেপ্তার হয়েছে বলতে পারবেন? গ্রেপ্তার হয়নি তো। আজকে বেশ কয়েকজন পুলিশ লাম্বুতে, কমলপুরে আক্রান্ত হয়েছে, এখন অব্দি খবর আছে কেউ গ্রেপ্তার হয়েছে? ডাইনের শাসন, কথা বলার অধিকার আছে। সুতরাং এই যে বলছেন গন্ডগোল, এগুলো সুদের চিত্রনাট্য। দিল্লি, আগরতলায় দিল্লিতে চিত্রনাট্য লেখা হয়েছে, এখানে মঞ্চস্থ হচ্ছে। এই মঞ্চস্থ হওয়ার পর রেজাল্ট দেখবেন, এডিসি রেজাল্টের পর আবার একসাথে এসে গলাগলি করবে। লজ্জা তো, ঘৃণা নেই তো ওদের। ওরা তো একটাই লক্ষ্য, বামফ্রন্ট যাতে না আসতে পারে। দেখলেন না বিধানসভায় জিতেন চৌধুরী আর ওই যে কি বলছে রতনলাল নাথ, একটাই লক্ষ্য, লাল ঝান্ডাকে আক্রমণ করো। এই করে লাল ঝান্ডাকে আটকানো যাবে না, বলে যাচ্ছে। তিনি তো বলছেন যে সিপিএম যদি একটি আসন পায় তাহলে রাজ্যের জন্য অমঙ্গল। রাজ্যের জন্য অমঙ্গল, রাজ্যের জন্য অমঙ্গল। ওদের দুর্নীতিগুলো প্রকাশ করে দেব। বিধায়ক 10 জন তো সামলাতে পারে না বিধানসভার মধ্যে। বিধানসভার মধ্যে 10 জন বিধায়ক গিয়ে সমস্ত দুর্নীতি তুলে ধরছে, মানুষের স্বার্থে কথা বলছে, জলের জন্য কথা বলছে, স্বাস্থ্যের জন্য কথা বলছে, শিক্ষার জন্য কথা বলছে। ওরা বুঝেছে এডিসিতে যদি এরকম একটা আসন পায়, তাহলে এডিসিতেও লড়াই হবে, এডিসিতেও কথা বলবে মানুষের জন্য। বামপন্থীদের এই কারণেই তো ওরা ভয় পায়, এই কারণে অমঙ্গল বলছে। চুরি চামারি চুক্তি যেটা নাই। আমাদের একজন বিধায়কের নামে বলতে পারবেন সুসমানি নিয়েছে? একজন মন্ত্রীর নামে কোনো অভিযোগ আছে? 35 বছর শাসন ক্ষমতার পর কাউকে আঙ্গুল তুলে কথা বলতে পেরেছে? অনেক বড় বড় কথা তো বলেছিল, রোজভ্যালি থেকে শুরু করে অনেক কথা, একজনকে আঙ্গুল তুলতে পেরেছে? এই কারণে ওরা ভয় পায়, জানে সততা, বামপন্থীদের কাছে সততা হচ্ছে সবচেয়ে বড়, অন্যায়ের কাছে মাথা নত করে না, ভয় পায়। ভয় থেকেই বলছে একটা হলেও ত্রিপুরার অমঙ্গল। কারণ তারা জানে বিধানসভায় যদি, এডিসিতে যদি, পঞ্চায়েতে যদি লাল ঝান্ডা বাড়ে, যারা এই করাপশন, প্রতারণা এবং রাজ্যের যে সম্প্রীতির পরিবেশ, ট্রাইবেল নন ট্রাইবেল, হিন্দু মুসলমান, এই সম্প্রীতির পরিবেশের মধ্যে সেখানে বিভেদ তৈরি করা যাবে না। এই কারণে বামপন্থীদের ভয় পায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি উপনির্বাচন নিয়ে প্রশ্ন করেছেন, আমি গোটা রাজ্যের কথা বলেছি। এই কারণে বলেছি এই উপনির্বাচন এবং গোটা রাজ্যের রাজনীতি বিচ্ছিন্ন না। গোটা রাজ্যের রাজনীতিকে বাদ দিয়ে এই ধর্মনগরের উপনির্বাচন চিন্তা করা যাবে না। এই কারণে আমরা আগরতলা থেকে এখানে এসেছি, গোটা রাজ্যের কথা এখানে বলার জন্য। এমন না যে এখানে আমাদের কর্মী নেই, নেতা নেই, এখানে নেতা কর্মীরা আছে, ওরা ধর্মনগরের কথা মানুষের কাছে বলছে।
ওরা কদমতলার কথা মানুষের কাছে বলছে, ওরা চন্দ্রপুর, পশ্চিম চন্দ্রপুরের কথা মানুষের কাছে বলছে, আর আমরা রাজ্যের কথা মানুষের কাছে বলছি। সুতরাং এই উপনির্বাচনটা রাজ্যের ঘটনা থেকে বিচ্ছিন্ন না। গোটা রাজ্যে আজকে যে একটা অরাজকতা চলছে, অরাজকতা, আইনের শাসন প্রায় ভুলন্টিত। ওসি সাহেবের কোনো ক্ষমতা নেই, বিডিওর কোনো ক্ষমতা নেই, এসডিএম এর কোনো ক্ষমতা নেই, ডিএম এর কোনো ক্ষমতা নেই, ক্লাবের সেক্রেটারি ক্লাবের মানুষ নির্বাচন করতে পারে না, বাজারের সেক্রেটারি বাজারের লোক নিয়ন্ত্রণ করতে পারে না, কীর্তনের আসরে কে গান গাইবে কীর্তনের লোক ঠিক করতে পারে না, সব ঠিক করে দেয় মন্ড। এখানে আমি একটা প্রশ্ন করতে চাই, শেষ প্রশ্ন বলেছিলাম যে যখন শাসককে প্রশ্ন করা হয় যে আইন শৃঙ্খলা নেই, তখন বলা উদাহরণ টেনে বলে যে আমাদের 25 বছরের জঙ্গলরাজ ছিল ত্রিপুরায়, আইনের কোনো শাসন ছিল না, কি বলবেন? তাহলে আমাদের বামের আমলে আমাদের রাজ্যের পুলিশ রাষ্ট্রপতি কালার পুরস্কার পেয়েছিল। আমাদের সরকার ছিল দিল্লিতে, দিল্লিতে তো আমাদের সরকার ছিল না, দিল্লিতে আমাদের বিরোধী সরকার ছিল, তারা আমাদেরকে রাষ্ট্রপতি কালার পুরস্কার দিয়েছে, বিভিন্ন পুরস্কার পেয়েছে আমাদের ওই সময় আইনের শাসনের জন্য। একটা ঘটনা আছে, বলতে পারবেন এরকম গুন্ডারাজ বিশাল করার মতো ছিল? ঘটনা হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে, ঘটনা হয়েছে, আসামিকে শাস্তি দেওয়া হয়েছে, একটা ঘটনা নেই বামফ্রন্ট আমলে ঘটেছে। এবং বেশিরভাগ ছিল ওদের নিজস্ব অন্তর্কুণ্ডল, বেশিরভাগ ওদের নিজস্ব অন্তর্কুণ্ডল ছিল। যতগুলো খুন খারাপি হয়েছে ওদের নিজস্ব অন্তর্কুণ্ডলে। আমি সেই কথা, আমি পুলিশের লোক না, আমি বলতে চাইছি না, কিন্তু আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মন্ত্রিসভার মন্ত্রী আক্রান্ত হচ্ছে, আসামি গ্রেপ্তার হচ্ছে না। আজকে একজন বিধায়ক আক্রান্ত হয়েছে, আসামি গ্রেপ্তার হচ্ছে না। কলেজের প্রিন্সিপালকে আক্রমণ করেছে, আসামি গ্রেপ্তার হয়নি। ঠিকাদারের বাড়িতে গুলি করে তাকে 15 লক্ষ টাকা দাবি করেছে, আসামি গ্রেপ্তার হয়নি। চোরাই বাড়িতে পুলিশকে মেরেছে, আসামি গ্রেপ্তার হয়নি। কলম চোরাই পুলিশের অফিসার খুন হয়েছে, আসামি গ্রেপ্তার হয়নি। পুলিশের হেডকোয়ার্টারে গিয়ে গুন্ডাবাজি করেছে, খুন আসামি গ্রেপ্তার হয়নি। আমাদের ধর্মনগরে একজন মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান আক্রান্ত হয়েছে, আসামি গ্রেপ্তার হয়নি। অমিতাভ দত্ত আক্রান্ত হয়েছে, আসামি গ্রেপ্তার হয়নি। কটা শুনবেন, কটা শুনবেন? ওদের যুব মোর্চার নেতা খুন হয়েছে, আসামি গ্রেপ্তার হয়নি। কি বলবো, কটা বলবো? হিম্মত থাকে চ্যালেঞ্জ করুক, চ্যালেঞ্জ করুক, একসাথে বসান না, আপনার চ্যানেলে আনুন, ওদের লোক আনুন, আমাদের লোক আনুন, তর্ক হোক। যদি ওরা তর্ক করবে না, যুক্তিতে ওরা জানে না, যখন যুক্তিতে পারে না, দেখবেন এই সোশ্যাল মিডিয়ায় টিপ্পনি কাটবে, মন্তব্যের মধ্যে এমন কথা লিখবে, ব্যক্তি আক্রমণ, ব্যক্তি আক্রমণ। আমি আগ থেকে বলতে পারি, ব্যক্তি আক্রমণ করবে, কিন্তু যুক্তি দিয়ে খণ্ডন করতে পারবে না। যুক্তি নেই তো ওদের হাতে, যুক্তি তো ওদের হাতে নেই। মুখ্যমন্ত্রী একটাই কথা বলে, কাউকে ছাড়া হবে না। এখনো আমরা জানতে পারলাম না রাজ্যের মুখ্যমন্ত্রী কেন পাল্টালো, এখনো আমরা জানতে পারলাম না। কি অবাক কাণ্ড, কেন জানতে পারলাম না মুখ্যমন্ত্রী কেন পাল্টালো? এটা জানার অধিকার নেই রাজ্যের মানুষের? আগের মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রতিশ্রুতি দিল, আমাদের ওই বরমুড়ায় বাদ দিয়ে দেবো, সোনামুড়া দিয়ে জাহাজ আনবো, আমবাসায় মেডিকেল কলেজ করবো, ধনপুরে মেডিকেল কলেজ করবো, লজ্জা হয় না? তার তো একটাও পালন হলো না, একটাও তো প্রতিশ্রুতির উত্তর দিল না। মাতার বাড়িতে ফ্রি প্রসাদ খাওয়াবো, কটা বলবো আমি? করোনার সময় যারা মারা আছে তাদেরকে আমরা টাকা দেব, 10 লক্ষ টাকা করে। পেয়েছে কেউ? এই জবাব কে দেবে? এটাকে প্রতারণার সরকার বলবো না, ঠগের সরকার বলবো না, এটাকে মিথ্যার সরকার বলবো না, এটা বাটপারের সরকার বলবো না, কি বলবো বলেন তো আমাকে? তোরা আমার পাশে বসে আমি যেগুলো বলছি এগুলো তর্ক যুক্তি দিয়ে খণ্ডন করুক না। যদি যুক্তি দিয়ে খণ্ডন করতে পারে, হ্যাঁ একটা পারবে, চোখ রাঙাতে পারবে, ভয় দেখাতে পারবে, আক্রমণ করতে পারবে, বাড়ি ঘর জ্বালিয়ে দিতে পারবে, এছাড়া তো আর কিছু করার নেই। এবং এটাই করছে গোটা রাজ্য জুড়ে, এটা গোটা রাজ্য জুড়ে করছে। আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা এসছেন, আপনারা জনমত তৈরি করে মানুষকে রাস্তায় নামাতে সাহায্য করুন। ভয় দেখিয়ে বেশি দিন কাউকে দাবিয়ে রাখা যায় না। পৃথিবীতে হিটলার মুসলিনি কেউ পারেনি, আমাদের দেশে জরুরি অবস্থা জারি করে পারেনি। বাংলাদেশে লক্ষ্য করেছেন আপনারা, ভয় দেখিয়ে হয়নি, গণতন্ত্র জয়ী হয়েছে। সুতরাং আমাদের রাজ্য গণতন্ত্র জয়ী হবে, সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। দায়িত্ব নিয়ে বলছি, গণতন্ত্র জয়ী হবে, মানুষই গণতন্ত্র ফিরিয়ে আনে, বারবার এনেছে, আবারও আনে। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ অমলদা আমাকে সময় দেওয়ার জন্য।